স্বাগত সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনায় আরো 197 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 8,465 রোগী, শনাক্তের হার নামল 20%। সেপ্টেম্বরে দেশে সুইডেনের করোনা টিকার মানবদেহে ট্রায়ালের চিন্তা, সফল হলে জানুয়ারিতেই উৎপাদন। মাদকের মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। এবং 4 দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা, চালককে দায়ী করছেন নৌ প্রতিমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। দেশে করোনায় আরও 197 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 108 এবং নারী 89 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 23,810 জনের। 708টি ল্যাবে 24 ঘন্টায় 40,641 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 8,465 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.83%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14,05,333 জন। সুস্থ হয়েছেন আরও 11,457 জন। এ নিয়ে মোট সুস্থ 12,73,522 জন। আইসিইউ সংকটে হাসপাতালে ভর্তি বেশিরভাগ করোনা রোগীর মৃত্যু হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। আইসিইউ খালি না থাকায় মুমূর্ষু অবস্থায় বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা রোগীদের থাকতে হচ্ছে অপেক্ষায়। বিদ্যমান সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ বেডের পাশাপাশি দ্রুত আইসিইউ বাড়ানোর তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের 300টি বেডের বিপরীতে আইসিইউ মাত্র 10টি। শুক্রবার সকালে হাসপাতালের নোটিশ বোর্ডে দেখা যায় সাধারণ শয্যায় ফাঁকা মাত্র 3টি, আর আইসিইউ বেড ফাঁকা নেই একটিও। আইসিইউর সঙ্গে সঙ্গে দরকার ছিল, কিন্তু আইসিইউ তো ফাঁকা নাই, দিতে পারে নাই। যখন আইসিইউর কথা বলেছে তখন আমরা আইসিইউ পাইনি, কিন্তু 2 দিন পরে আমরা আইসিইউ পাইছি। কিন্তু ভিতরে যে রুগীগুলো মারা গেল সেগুলো আইসিইউর অভাবে মারা গেছে, যে তাদের হাই পাওয়ারের অক্সিজেন দরকার, আইসিইউ পাচ্ছে না, কোথাও ফাইন্যান্সিয়াল সাপোর্টও নাই, এর জন্য অনেকেই মারা যাচ্ছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেছে একই চিত্র। 17টি আইসিইউ বেডের একটিও ফাঁকা নেই। রোগীর চাপ বাড়ায় রাজধানীর প্রায় সব হাসপাতালেই আছে আইসিইউর তীব্র সংকট। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত আইসিইউ বেড থাকলে আরও অনেক মুমূর্ষু করোনা রোগীকে বাঁচানো সম্ভব হতো। আইসিইউর সংকট আমাদের দেশের তো সর্বজন বিদিত, তবে গত 1.5 বছরে আমি মনে করি যেটুকু সম্ভব ছিল আরও বর্ধিত করা, বিশেষ করে পাবলিক সেক্টরে, কারণ প্রাইভেট সেক্টরে তো অনেকের নাগালের বাইরে, কিন্তু সেটিও আসলে করা সম্ভব হয়নি বিভিন্ন রকম ব্যবস্থাপনাগত কারণে। 20-22% কিন্তু আমাদের পক্ষে সক্ষমতা নেই যে আমরা আইসিইউ কিংবা অক্সিজেন ব্যবস্থাপনা দিতে পারবো। এদিকে সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন জেলা থেকে করোনা রোগীরা আসছেন ঢাকায়। স্বজনরা জানান, রোগীর অবস্থার অবনতি হলে রাজধানীর হাসপাতালগুলোই ভরসা তাদের। আপনার সদর হাসপাতালে ছিল, 10 দিন পর ওকে রিসিভ করে দিল, এখানে চিকিৎসা হবে না, আপনি ঢাকালে যান। শ্বাস টানতে খুব কষ্ট হতো, আর জ্বর ছিল, আর হলো কাশি ছিল। আমার আব্বা ভর্তি, করোনার জন্য ভর্তি করা হয়েছে, গত শনিবার আসছি। জেলা পর্যায়ে উন্নত চিকিৎসার সুযোগ সীমিত, বলছেন ঢাকার বাইরে থেকে আসা রোগীর স্বজনেরা। তাই সারা দেশের হাসপাতালগুলোই আইসিইউ স্থাপন সহ চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবি তাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুইডেনের একটি করোনা টিকা ট্রায়াল হতে যাচ্ছে দেশে। বিএমআরসি এর অনুমোদন পেলে মানবদেহে প্রথম ধাপের পরীক্ষা সেপ্টেম্বরে। সব ঠিক থাকলে হবে জানুয়ারিতে টিকার উৎপাদন হবে দেশেই। ইনজেকশন নয়, এই টিকা নাক ও মুখের মধ্য দিয়ে পাউডারের মতো স্প্রে করে দেওয়া যাবে। করোনায় বিপর্যস্ত পুরো পৃথিবী। মহামারী নিয়ন্ত্রণের বড় অস্ত্র এখন টিকা। এ পর্যন্ত যত টিকা এসেছে সব ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। এবার এলো ভিন্নধর্মী ও আরও কার্যকরী এক টিকার খবর। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট জানিয়েছে, করোনার নেজাল ও ইনহেলার টিকা আবিষ্কারের পথে তারা। নাক ও মুখ দিয়ে
পাউডারের মতো স্প্রে করে নেওয়া যাবে এই টিকা। সাফল্য এসেছে প্রাণীর দেহে প্রয়োগে। এটার এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন সাইড এফেক্ট অ্যানিমালসের উপরে দেখা যায়নি। আমরা যুগান্তকারী এই জন্য বলছি যে এটা আপ টু COVID-30 মানে অ্যানাদার 3 to 4 ইয়ার্স এটা ঠেকাতে পারবে, এবং এটার থেকেও আবার আমরা মডার্ন করতে পারবো, একটার পর একটা স্টেজ আপ করে নিতে পারবো। যুক্তরাষ্ট্র প্রবাসীদের চেষ্টায় এই টিকার ট্রায়াল হতে যাচ্ছে বাংলাদেশে। এরই মধ্যে হয়েছে চুক্তিও। আগামী সপ্তাহে প্রোটোকল জমা দেয়া হবে বিএমআরসিতে। অনুমোদন পেলে মানবদেহে প্রথম ধাপের পরীক্ষা সেপ্টেম্বরে। টিকা প্রয়োগ হবে 180 জনের শরীরে। এরপর পর্যবেক্ষণ 70 দিন। সব ঠিক থাকলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে 10 লাখ মানুষের উপর পরীক্ষা ডিসেম্বরে। সিআরও হিসেবে থাকছে বাংলাদেশ ক্লিনিক্যাল ট্রায়াল লিমিটেড BCTL। অত্যন্ত ভালো, খুবই সুন্দর হবে যদি ভবিষ্যতে সাকসেসফুল হয় আর কি। তো এটা আমরা এই দেশে, আমাদের দেশে ট্রায়াল চলবে। এটা আসলে সুইডেন থেকে ওখানে আবিষ্কার করা হয়েছে, প্রথম কোথাও এখনো ট্রায়াল হয় নাই, আমরাই দেবো এটা আমাদের দেশে। এই টিকার উৎপাদনও হবে বাংলাদেশেই। প্রাথমিক উৎপাদনের লক্ষ্যমাত্রা 30 কোটি ডোজ। বাংলাদেশকে প্রযুক্তি হস্তান্তরও করবে সুইডেন। দেশে টিকার উৎপাদন করবে ইউনিমেড ইউনিহেলথ। ওদের টক্সিকোলজি রিপোর্টটা আমাদের হাতে আসলেই আমরা নেক্সট উইক বা সেকেন্ড উইক অফ দিস মান্থ আমরা প্রোটোকলটা সাবমিট করব। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে, টেকনোলজি ট্রান্সফার এবং বাংলাদেশ মেড ভ্যাকসিন। সো ইট উইল হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট ইন দ্য ইকোনমি অ্যাজ ওয়েল। বাংলাদেশ নিজের ভ্যাকসিন তো দিতেই পারবে, বহির্বিশ্ব এটাকে এক্সপোর্ট করতে পারবে। তুলনামূলক কম মূল্যে মিলবে এই টিকা। সংরক্ষণ করা যাবে যে কোনো তাপমাত্রায়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী দীপুর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলে আদেশ দেন। এছাড়াও জামিন আবেদন নাকচ হয়েছে মডেল মৌ ও প্রযোজক রাজসহ তাদের 2 সহযোগীর। দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা 12:15টার দিকে পরিমণি ও দীপুকে নেওয়া হয় আদালতে। এজলাসে তোলা না হলেও শুনানিতে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরিমণির আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বেলা 3টার দিকে মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়াও জামিন নাকচ হয় মডেল মৌ, মাদক ও পর্নোগ্রাফি মামলার আসামি নজরুল ইসলাম রাজ ও সবুজের। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা বাইরে থাকলেও মামলার তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন, তাই জামিন নাকচের আবেদন করা হয়েছে। এই যে মামলাটা এখনো তদন্তাধীন আছে, এখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা, এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য এসছে যেগুলো এখন যাচাই বাছাই চলছে। কারণ এখনও যেহেতু মামলাটা তদন্তাধীন আছে, এই পর্যায়ে যেহেতু এগুলো মারাত্মক ধরনের মাদক তার কাছে পাওয়া গেছে, এই পর্যায়ে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং আদালত সন্তুষ্ট তাদের জামিন নামঞ্জুর করেছে। পরিমণিকে প্যানিক অ্যাটাকের রোগী বিবেচনায় জামিন আবেদন করা হলেও তা নাকচ হয়। আদালত যে কন্ডিশন দিবেন, প্রয়োজন হলে তার পাসপোর্ট যদি রেখে দিতে চান, সে বিদেশে যাইতে না পারে, তার ইনকাম ট্যাক্সের কাগজপত্র আছে, তার বাসা বাড়ি আছে, আমরা যেই ধরনের সিকিউরিটি চান সেটাই আমরা দেব, তবু জামিন দেন। বিজ্ঞ আদালত সেটি পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে মনে করেছেন যে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া যাবে না এবং আমাদের আবেদন নামঞ্জুর করেছেন। গত 5 আগস্ট পরিমণিকে বনানী থানার মাদক মামলায় 4 দিন ও 10 আগস্ট দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। নতুন করে আর রিমান্ডের আবেদন করেনি মামলার তদন্ত সংস্থা সিআইডি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের নির্দেশের পর পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় ধর্ষণ মামলা হয়েছে। গতরাতে মামলাটি হয় বলে নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, এখন তথ্য সংগ্রহ এবং মোক্তার হোসেনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এর আগে বৃহস্পতিবার পুলিশের এক নারী পরিদর্শককে ধর্ষণের অভিযোগে পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে মামলা নিতে উত্তরা পূর্ব থানাকে নির্দেশ দেন আদালত। মোক্তার হোসেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-তে কর্মরত ছিলেন। পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক নারী কর্মকর্তার অভিযোগ, 2 বছর আগে সুদানের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় সেখানে সহকর্মী মোক্তার হোসেন তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে সুদান এবং বাংলাদেশে তাকে আরও কয়েকবার ধর্ষণ করা হয়।
সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়েছেন তাদের শাস্তির আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানী তেজগাঁওয়ে জাতীয় শোক দিবস সামনে রেখে করোনায় কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ বাহিনীর 2-1 সদস্য অন্যায় করলেও সবাই অন্যায় জড়িত নয়। করোনায় পুলিশ বাহিনী উজ্জ্বল ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি। 10 বছর আগের বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নিয়ম নীতি মেনে চলি, 2-1 তো মাঝে মাঝে অন্যায় করে, আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী, তারাও মানুষ, তারাও এই দেশের জনগণ, কাজেই তাদের আইন অনুযায়ী তাদেরকেও বিচার হচ্ছে। মাত্র 4 দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দিয়েছে আরও একটি ফেরি। এই নিয়ে 21 দিনের ব্যবধানে 3 বার ফেরির সাথে পিলারে ধাক্কা লাগার ঘটনা ঘটল। শুক্রবার সকাল 6:45 পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। এই ঘটনায় সুকানি ও মাস্টারের উদাসীনতাকে দায়ী করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। শুক্রবার সকাল 6:45 বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় যাত্রা করে কাকলি নামের ছোট্ট একটি ফেরি, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি ধাক্কা দেয় পদ্মা সেতুর 10 নম্বর পিলারে। ধাক্কার পর ফেরিতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এবার কেউ হতাহত বা যানবাহনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরে শিমুলিয়া ঘাটে ফিরে যায় ফেরিটি। ঢাকাটা হচ্ছে হলো প্রচণ্ড বাতাস ছিল এবং বৃষ্টি ছিল এবং স্রোত নেই, এই দুইটার কারণে নিয়ন্ত্রণে রাখতে পারে না আর কি, বাতাসে চাপাই ফেলাইছে। 24টার মতো গাড়ি ছিল, আর আমরা পল্টন ধরে গাড়িগুলো আনলোড করে ফেলাইছি দ্রুতভাবে, ঠিক আছে, দ্রুতভাবে। এবার আমরা ওয়ার্কশপে আয়া নিরাপদে রয়েছি। সকাল 10টার দিকে পদ্মা সেতু এলাকা ও মাদারীপুরের মাঝিকান্দির ঘাট পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, এমন ধাক্কায় সেতুর ন্যূনতম ক্ষতি হবে না, তবে বারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় বিব্রত। আমাদের সংস্থা থেকেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিছু নির্দেশনা ছিল। এই নির্দেশনার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে কিছুটা আমরা উদাসীনতা লক্ষ্য করেছি। পদ্মা সেতু পুরোপুরিভাবে চালু হওয়ার পর আমরা ওই বাংলা বাজারে যে ঘাটটি আছে সেই ঘাটটা আমরা আর ব্যবহার করতে পারবো না। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কা লাগার বিষয়টি নিছক দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে পদ্মা সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। শস্যের মধ্যে ভূত আছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সচিব সাহেব আজ সন্ধ্যায় যে মিটিং, এই মিটিংয়ে এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। বারবার কেন পুনরাবৃত্তি ঘটছে পদ্মা সেতুতে, এটা সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগছে। এর আগে গত 9 আগস্ট 10 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে 20 জন যাত্রী আহত হন, দুমড়ে মুচড়ে যায় 2টি প্রাইভেট কার। তারও আগে 23 জুলাই পদ্মা সেতুর 7 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি শাহজালাল। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধুর উত্তরসূরিরা বেঁচে থাকলে দেশের উন্নয়ন হবে। 15 আগস্টের ঘাতকদের এই অনুমান সত্য ছিল বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। এদিকে তথ্যমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করার জন্য কমিশন গঠনের এখনই সময়। রাজধানীতে পৃথক আলোচনায় এসব কথা বলেন তারা। 15 আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে করোনাকালে অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মহামারীতে প্রধানমন্ত্রী উন্নয়ন বাজেট কমিয়ে অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। জাতির পিতার যোগ্য উত্তরসূরি তার কন্যা বঙ্গবন্ধুর আদর্শেই দেশ চালাচ্ছেন। সেই খুনিদের ভয় আশঙ্কা যথার্থই ছিল। বঙ্গবন্ধুর রক্তকে তারা শেষ করে দিতে চেয়েছিল, তারা পারেনি বলেই আজকে বাংলাদেশ আবার বটমলেস বাস্কেট থেকে আজকে সম্ভাবনাময় বাংলাদেশ হয়ে গিয়েছে। তার মূল কারণ হলো আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব। এদিকে শোক দিবসকে সামনে রেখে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। এতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করার এখনই সময়। এই ঘটনা প্রবাহগুলো প্রকাশিত হচ্ছে,
কিন্তু একটি কমিশন গঠন করে এটি জাতির সামনে সবিস্তারে উন্মোচন করা এটি জাতির স্বার্থেই প্রয়োজন। কারণ এটি যদি আজকে করা না হয় তাহলে কিন্তু আজ থেকে 50 বছর পর, 100 বছর পর, 200 বছর পর ইতিহাসটা রচিত হবে যে কারা হত্যা করেছিল, বিচারে যাদের শাস্তি হয়েছে তারাই শুধু যুক্ত ছিল। এটি তখন দাঁড়াবে, এটি তো হতে পারে না। স্বাধীনতার 50 বছর পর এখনো যারা জাতির পিতাকে অস্বীকার করে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তথ্যমন্ত্রী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের বিচার হলেও নেপথ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মেলেনি অনেক প্রশ্নের উত্তর। হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি মুক্তিযোদ্ধা ও গবেষকদের দীর্ঘদিনের। আইনমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ কমলেই গঠন করা হবে তদন্ত কমিশন। বাংলাদেশের জন্মের 4 বছরের মাথায় 1975 সালের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যাকাণ্ডের পর ইন্ডেমনিটি দিয়ে রুদ্ধ করা হয় বিচারের পথ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিচারের পথ সুগম হয়। পরে আদালতের রায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয় 6 ঘাতকের। এখনও পলাতক 6 আসামি। তবে এ হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। মুক্তিযুদ্ধ গবেষকেরা বলছেন, সামরিক কর্মকর্তারা যে শুধু ক্ষমতার জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এমনটা ভাবার অবকাশ নেই। আন্তর্জাতিক গবেষক যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিরীক্ষেছেন, লরেন্স লিপসুস বলুন, এল খতিব বলুন কিংবা অ্যান্টনি মাসকারেনাস, তারা তো দেখেছেন এখানে আইএসআইসিআইএ কিভাবে ইনভলভ ছিল। তো পুরো জিনিসটা পূর্বাপর আমরা যদি পর্যালোচনা করি, তদন্ত যেটা হয়েছে সেখানে এই বিষয়গুলো আসা উচিত ছিল, এগুলো আসা হয়নি এবং সেই চক্রান্তটা কিন্তু এখনো অব্যাহত আছে। সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের নাম জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। মরণোত্তর সাজা দেওয়ার কোনো বিধান নাই, কিন্তু এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত এবং সেটার যে সাক্ষ্য প্রমাণ, ইনশাআল্লাহ এই কমিশনের মাধ্যমে সেটা জনসম্মুখে আমরা উপস্থাপন করে দেব। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে কোনো কমিশন গঠন না হলেও যুক্তরাজ্যে শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি প্রিলিমিনারি রিপোর্ট অব দ্য কমিশন অব ইনকোয়ারি নামে কমিশন গঠন করা হয়। যে কমিশনের সদস্যরা অনুসন্ধানের জন্য বাংলাদেশে আসার ভিসা চাইলে দেয়নি তৎকালীন জিয়াউর রহমানের সরকার। পরে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে প্রতিবাদ করে বলা হয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্রে বিচার প্রক্রিয়াকে নিজস্ব পথে এগুতে দেয়া হয়নি এবং এর জন্য তৎকালীন সরকারই দায়ী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছুটির দিনে সকালে যারা প্রয়োজনে বাইরে বের হয়েছেন বৃষ্টির কারণে পড়েছেন ভোগান্তিতে। আবহাওয়াবিদরা বলছেন, সারা দেশে আজ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এই অবস্থা আরো 7 দিন অব্যাহত থাকতে পারে। তবে সোমবারের পর বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। আগামী শুক্রবারের পর বৃষ্টি কমার পাশাপাশি বাড়বে তাপমাত্রা। সে সময় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও বাতাসে আর্দ্রতার কারণে গরম কিছুটা বেশি অনুভূত হবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে নদী বন্দরসমূহে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত রাজধানীতে 11 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ এই সপ্তাহ জুড়েই থাকবে, তবে 2-3 দিন পরে বৃষ্টিপাতের তীব্রতা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু জলীয়বাষ্পের পরিমাণ 90 থেকে 100% মধ্যে ওঠানামা করছে, বৃষ্টি একটু থেমে গেলেই আপনার তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। টানা বৃষ্টি উজানের ঢলে গত কয়েকদিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। এতে আগামী সপ্তাহে দেশের মধ্যাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জে মধ্যমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেট এবং রংপুর বিভাগে সাময়িক বন্যা দেখা দিতে পারে, তবে যমুনা অববাহিকায় বড় বন্যার আশঙ্কা নেই। পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে 8.28 মিটার। প্রতিদিন ফুঁসে উঠছে নদী।
বেশ কয়েকদিনের বৃষ্টি আর পশ্চিমবঙ্গে গঙ্গা অববাহিকায় ঢল নামায় বেড়েছে পদ্মার পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগস্টে সাধারণত পদ্মা অববাহিকায় প্রকট আকার নেয় বন্যা। গত বছরেও রাজবাড়ী ও ফরিদপুরে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। শরীয়তপুর, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে পদ্মার পানিতে প্লাবিত হয় লোকালয়, কৃষি জমি। এবারও এই অববাহিকায় তলিয়ে যাওয়ার শঙ্কা। এই বন্যা দুষ্কৃতি যা আবার চলতি মাসের শেষার্ধে উন্নতি লাভ করতে পারে। স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তিস্তা ধরলা অববাহিকাতে এবং সুরমা কুশিয়ারা অববাহিকাতে। গত বছর ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকায় তীব্র আকার নেয় বন্যা। উত্তরবঙ্গ থেকে পূর্বাঞ্চলে প্রায় 2 মাস স্থায়ী থাকে। বানভাসী হয় প্রায় 1/2 কোটি মানুষ। তবে এবার এমনটা হবে না বলে মনে করছে পূর্বাভাস কেন্দ্র। ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকাতে যার মাধ্যমে আমাদের দেশের ব্যাপক বন্যাটা হয়, সেই অববাহিকাতে আপাতত আমরা বন্যার আশঙ্কা দেখছি না। 1 মাস থেকে কোথাও কোথাও 1.5-2 মাসের মতো পানি স্থায়ী ছিল ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা অববাহিকায়। সেই জন্যই ঢাকা শহর বন্যা কবলিত হয়েছে। তবে এই ধরনের দীর্ঘস্থায়ী বন্যায় কোনো নদী অববাহিকাতে আগামী পড়ার সম্ভাবনা নেই। সমতলের 109টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে 55টিতে নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যু। 1 মাসে রাজধানীতে মৃত্যু হয়েছে 24 জনের। এখনো দিনে হাসপাতালে ভর্তি হচ্ছেন 200-রও বেশি আক্রান্ত। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। এবার অন্যান্য সময়তে রোগের জটিলতাও দেখা দিচ্ছে বেশি। হাসপাতালে আইসিইউতে 16 দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদা নাসরিন বাবলি। ডেঙ্গুতে এবছরের 7 জুলাই প্রথম মৃত্যু তার। এরপর মারা গেছে 10 বছরের শাবাব। গত 35 দিনে মোট প্রাণহানি 24 জনের। মুগদার বাসিন্দা সেলিম প্রথমে আক্রান্ত হন তার স্ত্রী, একদিন পর তিনি নিজে। দ্রুত কমছে তার প্লাটিলেট। স্বামী স্ত্রী দুজনেই ভর্তি হাসপাতালে। গুরুতর অসুস্থ হয়ে গেলে আমি এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওর ডেঙ্গু হলো, বললো হাসপাতালে অ্যাডমিট হতে হবে। তারপরের দিন আমার টেস্ট করার পর আমিও ডেঙ্গু পজিটিভ হই। আমাদের ভাইয়ের বাসার সামনে আক্রান্ত একজন হাসপাতালে, পূর্ব পাশের বাসায় আক্রান্ত বাচ্চা, মানে ওই এলাকায় প্রত্যেক বাসায় 2-3 জন করে আক্রান্ত। আমাদের পরিবারে তো 2 জন। এবছর ডেঙ্গু রোগীর জটিলতা দেখা দিচ্ছে বেশি। লাগছে আইসিইউ। হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ডেঙ্গু রোগীদের অবস্থা পর্যালোচনা করে দেখতেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে খারাপ হচ্ছে। পেশেন্টটা আসার 3 দিনের মাথায় বা 4 দিনের মাথায় তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। অ্যাসাইটিস, প্লোরোলিভেশন বা হেপাটাইটিস, পেনক্রিয়াটাইটিস এরকম বিভিন্ন অর্গান ইনভলভ হচ্ছে এবং রোগীরা খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। চলতি বছরের শুরু থেকেই শঙ্কা ছিল ডেঙ্গু বাড়ার, হয়েছেও তাই। অভিযান চালানোর পাশাপাশি নগরবাসীকে সচেতন করছে 2 সিটি কর্পোরেশন। তারপরও নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। এডিস মশা বা ডেঙ্গুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সমন্বিত মশক ব্যবস্থাপনাকে বিজ্ঞান ভিত্তিকভাবে সারা বছর ব্যাপী চলমান থাকতে হবে। ডেঙ্গু যখন বেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে না পড়ে সারা বছরই যেন বিজ্ঞান ভিত্তিক ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা থাকে। শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 210 জন, আর সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন 952 রোগী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা। এদিকে এখনো কমেনি চালের দাম। বাজার সহনীয় রাখতে চালের আমদানি বাড়াতে শুল্ক কমিয়েছে সরকার। ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা সমাগম ছিল কিছুটা কম। বাজারে ক্রেতা বিক্রেতার দেখা গেছে স্বাস্থ্যবিধি মানার অনীহা। 1 সপ্তাহের ব্যবধানে বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে 100 টাকারও বেশি। কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকায়। হাতিরপুল, পলাশী সহ বেশিরভাগ বাজারে তা মিলছে কেজি প্রতি 180 থেকে 200 টাকায়। আমরা কয়েকদিন আগেও 10 টাকা 20 টাকা কেজি বিক্রি করছি। হঠাৎ করে যে বৃষ্টি, বন্যা, বাদল, এর কারণে ভাই হঠাৎ করে দামটা বেড়ে গেছে। সাধারণ পাবলিক মনে করেন রিক্সা চালায়, 3 মজুরে কত টাকা কাজ করে। আর দোকানে মনে করেন ঘরে 10 টাকার মরিচ কিনলে তো মনে করেন যে তরকারি রান্না করতে হয় না? তা আমাদের জন্য অনেক সমস্যা ভাই। এদিকে বাজারে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মোটা চাল প্রতি কেজি 50 থেকে 52 টাকা, আর মিনিকেট নামে সরু চাল কিনতে হচ্ছে মান বেঁধে 60 থেকে 70 টাকায়। বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার চালের আমদানি শুল্ক 62.5% থেকে 25% করেছে সরকার। খাদ্য সচিবের দাবি, এতে কমবে চালের দাম।
ব্যবসায়ী, মিলার, কৃষক সব জায়গায় স্টক থাকার কারণে হয়তো অ্যাভেলেবল হচ্ছে না। কিন্তু আপনি বুঝেন যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বেশি দিন স্টক করে রাখা যায় না। আমাদের কিন্তু এই আমদানিটা কিন্তু অভাব না। আমরা আমাদের সুপারিশ হচ্ছে যে সীমিত করছে আমাদের স্টক শহর নেই সব পর্যায়ে আনার জন্য এবং কৃষকদের জন্য ক্ষতি না হয় সেই পর্যায়ে আনার জন্য যতটুকু কন্ট্রোলে রাখা দরকার সেই নিয়ন্ত্রণের জন্য আমরা খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী দেশের সরকারি গুদামে চালের মজুত রয়েছে 12,03,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখল করে নিয়েছে তালেবান। কান্দাহার হেরাতের পর শুক্রবার গুরুত্বপূর্ণ এই শহরটিরও দখল নেয় তারা। এই নিয়ে 8 দিনে 13টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ হারালো আফগান বাহিনী। এদিকে আফগানিস্তানে 3,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কাবুল দূতাবাস থেকে নিজেদের কর্মীদের নিরাপদে দেশে ফেরাতে এই উদ্যোগ। নিজস্ব নাগরিকদের ফেরাতে 600 সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। আফগানিস্তান ইস্যুতে কানাডা, জার্মানি ও ন্যাটোর সাথে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তালেবান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে নিরাপত্তা পরিষদ। ভারসাম্যপূর্ণ স্কোয়াডে টি-20 বিশ্বকাপের চ্যালেঞ্জ জিততে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন মিনহাজুল আবেদীন নানু। নিউজিল্যান্ড সিরিজের মুশফিক লিটনরা ফিরলে চ্যালেঞ্জ কঠিন হবে তরুণদের। প্রতিযোগিতা এবং ধারাবাহিক উন্নতিতে আরও পরিণত হবে স্কোয়াড, প্রত্যাশা প্রধান নির্বাচকের। অস্ট্রেলিয়া সিরিজে সফলের পর এবার অপেক্ষা নিউজিল্যান্ডের জন্য বিশ্রাম কিংবা আইপিএল। কারণ যাই হোক, পুরো শক্তির স্কোয়াড পাঠাচ্ছে না ব্ল্যাক ক্যাপরা। তারপর টাইগারদের লড়াইটা নিজেদের মাঝে। ধারাবাহিক প্রক্রিয়ায় চ্যালেঞ্জ নিজেদের ছাড়িয়ে যাওয়া। সেই দর্শনেই নিউজিল্যান্ড সিরিজে পুরো শক্তির দল নিয়ে ছক কষছেন নির্বাচকেরা। 5 ম্যাচের টি-20তে ফিরছেন মুশফিক লিটন দাস, আমিনুল বিপ্লব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন তামিম। পাশাপাশি ব্যাকআপ প্ল্যানে বায়োবাবলে ঢুকে যেতে পারেন নাজমুল শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলীর মতো উদীয়মানেরা। দীর্ঘমেয়াদে চোখ বিশ্বকাপের দলে অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে যেখানে লক্ষ্য ভারসাম্য খুঁজে নেয়া। নাম্বার অফ প্লেয়ারের সংখ্যা যদি বেশি থাকে এই জায়গায় কিন্তু সবসময় একটা কম্পিটিশন থাকে টিমের জন্য, টিমের ভারসাম্যটাও ঠিক থাকে। তো এখানে কিন্তু টিমটাও করতে হয় কিন্তু অভিজ্ঞতা এবং তরুণদের নিয়ে। অজিদের বিপক্ষে প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠেছেন আফিফ, সোহানরা। বুঝতে দেননি মুশফিক তামিমদের অনুপস্থিতি। লম্বা দৌড়ে টিকে থাকতে হলে চাই ধারাবাহিকতা। অভিজ্ঞতার কাছ থেকে যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝে নেওয়ার তাগিদ প্রধান নির্বাচকের। জাতীয় দলে রিপ্রেজেন্ট করা অনেক দিন, বেশি দিন খেলা একটা বিরাট ব্যাপার একটা প্লেয়ারের ক্যারিয়ারের জন্য। তো সেই হিসাবে আমরা যারা সুযোগ পেয়েছে এই প্ল্যাটফর্মটা ধরে রাখতে হবে এবং এক্সপেরিয়েন্সের সাথে ওদের অভিজ্ঞতা নিয়ে আরও বেশি যাতে অভিজ্ঞতা সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 21 ও 22 আগস্ট করোনা পরীক্ষা শেষে বায়োবাবলে ঢুকবে টিম টাইগার্স। 24 তারিখ বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যা। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।